গল্প সুখের প্রেমাসুখ। লেখনী ওয়াসেনা তারাবি। আজ মাহার বিয়ে। পাত্র অপরিচিত কেউ নয়, তারই খালাতো ভাই মাসহুদ তার পাত্র। পাত্র বললে ভুল হবে, কারণ মিনিট 10 আগে সে ভাই থেকে পাত্র এবং পাত্রের পাট চুকিয়ে স্বামী নামক সম্পর্কে পদার্পণ করেছে। বাড়ির সবাই আনন্দিত, প্রসন্ন, শুধু স্বামী স্ত্রী দুজন বাদে। ছোট থেকে তারা একে অপরকে ভাইবোন বলে ভেবে এসেছে, একে অপরকে এই পরিচয় স্নেহ এবং সম্মান করেছে। হঠাৎ করে কয়েকদিনের রদবদল তাদের সম্পর্কে দোটানা ঠিকই সৃষ্টি করেছে, তবে সেটা একেবারে অস্বাভাবিকভাবে নয়। তাদের আম্মাজানদের ইচ্ছে ছিল দুবোন থেকে বেআইন হওয়ার, যে কথা সবাই জানত, কিন্তু প্রথম দিকে কেউ এ ব্যাপারটা সিরিয়াসলি নেয়নি। নেহাতি একটা মশকরা ভেবেছিল। নয়তো মাহা পেটে আসামাত্রই মাসহুদের মা মাহার মায়ের কাছে তার ছোট মেয়েকে বৌমা করার প্রস্তাব দেন। জন্মের পূর্বে ঠিক করে রাখা এই বিয়েটাকে মাহা গুরুত্ব দেয়নি। মাহার মনে হল প্রথম থেকেই বিয়েটার প্রতি গুরুত্ব আরোপ করা উচিত ছিল। তাহলে কোনো না কোনো ফন্দিফিকির খাটিয়ে ভাইকে জামাই বানানো থেকে বিরত থাকা যেত। মাহা যতটুকু জানে মাসহুদেরও একই মনোভাব তার প্রতি। মাসহুদ তাকে শুধু বনি ভাবত। এজন্যই তো যখন তার একটি মেয়েকে পছন্দ হয় তখন সে মাহাকে নিয়েই তার সঙ্গে দেখা করতে গিয়েছিল। মাহার ভাবি পছন্দ করা নিয়ে মাসহুদ বেশ নিশ্চিন্ত ছিল, কারণ মাহার পছন্দের ওপর ও চোখ বুজে বিশ্বাস করতে পারে। সেই বোন মাহাকে বউ হিসেবে মানতে কষ্ট হবে বইকি। মাহা এবং মাসহুদের এই বিয়েতে যেমন অনীহা ছিল, তেমনি তাদের দুজনেরই স্বভাব বাধ্যতা। বাবা মায়ের কথার ওপর আজ অবধি তারা কখনো কথা বলেনি। যা হয়ে যাক না কেন বাবা মায়ের আগে কোনো কিছু নয়। সর্বদা জীবনের সর্বপ্রথম প্রায়োরিটি মা এবং বাবা। শুধু ওদের নয়, ওদের বাকি ভাইবোন এবং মামাতো ভাইবোনদেরও একই অবস্থা। একই শিক্ষায় শিক্ষিত সবাই। তাই নিজেদের পছন্দকে দূরে রেখে তারা হাসি মুখে বাবা মায়ের সিদ্ধান্তকে মেনে নিয়েছে। তারা যদি বিয়েতে খুশি হয় তাহলে সেটাই আদেশ মাসহুদদের জন্য। মাহার কোনো পিছুটান ছিল না। তবে মাসহুদের পছন্দের মেয়ে প্রেমা, তাকে নিয়ে মাসহুদ বেশ সিরিয়াস ছিল। মাহা জানত সব। ভাইয়ের ভালোবাসা যাতে না হারায় তাই বিয়েটা ভাঙার দায়িত্বও নিতে চেয়েছিল। এতে সবাই মাহাকে ভুল বুঝত বলে মাসহুদ মাহার ঘাড়ে সব দোষ চাপিয়ে নিজে শুদ্ধপুরুষ সাজতেন চায়নি। মাহাকে বাসরঘরে বসিয়ে দিয়ে গেল তার বড় বোন রাহা। মাসহুদেরও বড় রাহা, বিবাহিত, যমজ পুত্রসন্তানের জননী। মাহাকে বিয়ের রাতের সকল বিষয় রাহা বুঝিয়ে দিয়ে গেল। মাহা গোপন এবং নতুন তথ্যগুলো জেনে লজ্জায় লাল হয়ে ওঠে। মাহা বরাবরই শান্ত স্বভাবের, পড়াশোনায় মনোযোগী, তাই প্রেম জিনিসটা তার নিজের পক্ষে করে ওঠা হয়নি। চারপাশে বন্ধুদের প্রত্যক্ষ প্রেম যতটা চোখে পড়েছে ততটুকুই তার প্রেমের জ্ঞান। রাত গভীর হয়, 10:30 বাজে। ঘড়ির কাঁটা টিক টিক আওয়াজের সঙ্গে আরও একটি আওয়াজ মাহা স্পষ্ট টের পায়। সেটা হচ্ছে হৃদস্পন্দনের লাভ ডাবের আওয়াজ। হাত ঘামছে, কপাল ঘামছে, পা ঝিমঝিম করছে একটানা আধ ঘন্টা একইভাবে বসে থাকার জন্য। মাহা ঘোমটা মাথার ওপর তুলে দরজার পানে তাকায়। বাইরে মাসহুদ ভাইয়ের গলা শোনা যাচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে। মাহা টের পেল বাকি ভাইবোনরা বাসর সাজিয়েছে বলে টাকা চাচ্ছে। মাহা দ্রুত ঘোমটা টেনে দিল। মাসহুদ ভাই এলো আরও 15 মিনিট পরে। ঘরের দরজা লাগিয়ে মাসহুদ বলল, তোর অজু আছে? না থাকলে করে আয়, নামাজ পড়ে তারপর কথা বলবো। অজু আছে। দুজনে সালাত আদায় করে বিছানায় বসে। মাসহুদের চোখ ফোনে, কিছু একটা দেখছে সে। মাহা মাথায় পিন দিয়ে গুজে রাখা ওড়না খোলার চেষ্টা করছে। মাসহুদ সেটা লক্ষ্য করে বলল, দাঁড়া আমি খুলে দিচ্ছি। মাসহুদ এগিয়ে আসতেই মাহা ভয় আতঙ্কে পিছিয়ে গেল।
রাহা বলেছে মাসহুদ যা বলবে তাতে সায় দিতে। এটা দাদি এবং নানির তরফ থেকে আদেশ। কিন্তু মাহা জোর তার পাশাপাশি একটা অস্বস্তিভাব অনুভব করছে। সারাজীবন ভাই বলে জানা মানুষটা, যার স্পর্শ সর্বদা ভাইয়ের স্নেহ হিসেবে নিয়েছে, তার স্বামীরূপের স্পর্শ হঠাৎ নিতে পারছে না। কেমন অদ্ভুত লাগছে। লোকে বলে বিয়ে হলেই আলাদা টান তৈরি হয়ে যায়। মাহারও হয়েছে। সম্মান বেড়েছে, আনুগত্য বেড়েছে। কিন্তু এই মাসহুদ ভাইয়ের এত স্বাভাবিক আচরণ মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। যেখানে সে জানে মাসহুদ ভাই একটি মেয়েকে অসম্ভব ভালোবাসতেন। হোক সেটা একতরফা, তবুও তো বাসতেন। 7 দিনের প্রেমের সম্পর্ক ছিল। হয়তো কন্টিনিউ করতে পারেনি বাকি দিনগুলো। কিন্তু তার মনে অন্য নারী ছিল। মাহার মনে এই স্মৃতিটা দাগ ফেলে দিয়েছে। হঠাৎ চাপা অভিমান মনে বসে গেল। মাহা ভাবছে সে তো কখনো কাউকে মন দেয়নি। তাহলে তার সঙ্গে এমন মানুষের বিয়ে কেন হলো, যার জীবনে বিশেষ একজন নারী ছিল, যাকে সে প্রেয়সীরূপে চেয়েছিল। মাসহুদ মাহার সরে যাওয়ার একটা কারণ ভেবে বলে, দেখ মাহা, তুই যেমন বিয়েটা হোক সেটা চাসনি। আমিও চাইনি। প্রেমার কথা তো জানিসই। তবুও আমি চেষ্টা করছি। স্বামী হিসেবে না হোক, আগের মতো বন্ধু হিসেবে ভাব আমাকে। তাছাড়া এসব বিয়ে তো তোর জীবনে 18 বছর পরে এসেছে। কিন্তু জন্মের পর থেকে যে মাসহুদ ভাই তোর জীবনে এসেছিল, তাকে মনে করেই না হয় স্বাভাবিক হ। আপনি কি সম্পর্কটা সত্যিই কন্টিনিউ করতে চান মাসহুদ ভাই? প্রেমা আপুকে ভালোবাসেন না? বাসি হয়তো। কিন্তু এখন আমি বিবাহিত। পরকীয়ার সম্পর্কটা আমার কাছে ঘৃণ্য একটা ব্যাপার। তাই চাপ নিস না। নিজের পাশাপাশি তোকেও বদনাম করার চেষ্টা করবে না তোর মাসহুদ ভাই। ওহ, এখন তো ভাইও বলা যাবে না। দাদি নানিদের করা আদেশ স্বামীকে ভাই বলা নিষিদ্ধ। তুই বরং নাম ধরেই ডাক। আমার কোনো আপত্তি নেই। ওহ, আমাকে নিয়ে মনে ভয় পুষে রাখিস না। আমার সীমা আর তোর পরিস্থিতি দুটি সম্পর্কেই আমি অবগত। তোকে সবসময় বোন ভেবেছি, হঠাৎ বউ হয়ে গেলেই তো বউ ভেবে বসা যায় না। তোর ক্ষেত্রেও সেম কাহিনী। তাই সম্পর্কটাকে সময় দে। হয়তো একসময় ঠিক হবে। নয়তো তোর যা ইচ্ছে হয় করিস। আমার যা ইচ্ছে মানে। যদি সম্পর্কটা মানিয়ে নিতে অসুবিধে হয় তাহলে অন্য ব্যবস্থা করতে হবে। সারাজীবন অসুখী হয়ে কাটানো, একটা অসুস্থ সম্পর্ক বয়ে কষ্ট পাওয়ার পার্মানেন্ট ব্যবস্থা থেকে না হয় তোকে মুক্ত করে দেব। মাহার বুক ভার হয়ে আসে। মাসহুদ এখনো ওকে নিয়ে, ওর ভালো, ওর সুখ নিয়ে ভাবছে। মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। মাহার উচিত নয় মাসহুদকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো। স্বাভাবিক ব্যবহার না করলে মাসহুদ নিজের কাছে ছোট হয়ে থাকবে। মনে মনে কষ্ট পাবে মাহার পরিবর্তনে। তাই মাহা নিজেও হাসার চেষ্টা করে বলল, আপনি যখন চেষ্টা করবেন সম্পর্ক টিকিয়ে রাখার, তখন আমিও চেষ্টা করব সবটা মানিয়ে নেওয়ার। গুড। বুঝলি মাহা, আমরা আমাদের মা বাবাকে এতটা ভালোবাসি। সৃষ্টিকর্তা এই ভালোবাসার উত্তম নিয়ামত দান করবেন। আমাদের তার ওপর ভরসা রাখা উচিত। কষ্ট পাস না। আফসোস করিস না। মনে কষ্ট জমিয়ে না রেখে মনে যখন যা আসবে আমাকে বলবি। ঠিক আছে। মাহার বলতে ইচ্ছে করল, আপনিও আমাকে আপনার মনের সব কথা বলবেন। কিন্তু বলতে পারল না। কোথায় যেন বেঁধে যাচ্ছে। কণ্ঠের স্বর মন্থর হয়ে আসে। মাসহুদ মাহাকে শুতে বলে একপাশে। মাহা শুয়ে পড়ে নিশ্চুপ। মাসহুদ লাইট অফ করে পিঠে বালিশ ঠেকিয়ে বসে। ফোনের আলোয় তার গম্ভীর চেহারা ভেসে ওঠে। চিন্তিতভাব স্পষ্ট। মাহার ঘুম আসে। কিছু সময়ের মধ্যেই ঘুমের অতলে হারিয়ে গেল সে। হঠাৎ মাসহুদের চিৎকারে মাহার ঘুমটা কাঁচা হয়ে গেল। সে বেশ জোরেই বলছে, এসব হয়েছে সন্ধ্যায়। আর তোরা এখন বলছিস? ওকে হসপিটালে নেওয়া হয়েছে।
কেমন আছে এখন? জ্ঞান ফিরবে কখন? এমন আরও বাক্য ভেসে আসে কানে। মাহা উঠে বসে। মাসহুদ মেঝেতে ধপ করে বসে পড়ে। চোখের কোণায় পানি জমে আছে। সে যথাসম্ভব চেষ্টা করছে বারিধারা বর্ষিত হতে না দেওয়ার। মাসহুদকে এভাবে দেখে মাহার মস্তিষ্ক থমকে গেল। অনুভূতিশূন্য হয়ে পড়ল মুহূর্তেই। মাসহুদকে এভাবে এমন অবস্থায় খুব কম দেখা যায়। মাহা এগিয়ে গিয়ে বরাবরের মতো মাসহুদের হাতে হাত রেখে রুদ্ধস্বরে শুধায়। কি হয়েছে? মাসহুদ অস্পষ্ট গলায় বলল, প্রেমা সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। এখন হসপিটালে ভর্তি। মাসহুদের বলা বাক্যটি কানে পৌঁছাতেই মাহার হিতাহিত জ্ঞান লোপ পেল। কাপা গলায় প্রশ্ন করল, আপনার জন্য? না। তাহলে? ও যে ছেলেটাকে ভালোবাসত, যার সাথে বিয়ে ঠিক হয়েছিল, শুনলাম গতকাল সে নাকি তার নয়া প্রেমিকার সঙ্গে রুমডেট করতে যেয়ে ধরা খেয়েছে। সেটা দেখে অতিরিক্ত কষ্টে প্লাস পরীক্ষার ফলাফলের অতিরিক্ত অবনতি দেখে প্রেমা এমন স্টেপ নিয়েছে। আমি ওকে বারবার মানা করেছিলাম কোনো ভুল স্টেপ না নিতে। তারপরেও মেয়েটা শুনল না। আমাকে নাকি একবার দেখতে চেয়েছে, মাফ চাইবে বলে। ওর ধারণা আমাকে কষ্ট দিয়েছিল বলেই ওর সঙ্গে এমন হয়েছে। কিন্তু বিশ্বাস কর মাহা, আমি কখনো ওর খারাপ চাইনি। মাসহুদের প্রতিটি বাক্য জড়িয়ে যায়। মাহা কথার খেই হারিয়ে ফেলল। মাসহুদের চেহারায় অসহায়তার ছাপ স্পষ্ট। আজকের মধ্যেই এমন কিছু শুনবে আশা করেনি সে। এমনিতেই বিয়ে নিয়ে সারাটি দিন ব্যস্ততা ও ধকলের মধ্যে কাটিয়েছে। তার ওপর এখন মানসিক অশান্তি। মাসহুদের কষ্ট হচ্ছে। প্রেমাকে সে আসলেই পছন্দ করত। সেটা অনুভব করেই মাহা প্রশ্ন করে, এখন কেমন আছে প্রেমা আপু? সারভাইভ করার চান্স কম। হসপিটালে যাওয়ার পথে ওদের গাড়িটার অ্যাক্সিডেন্টও হয়েছে। মাহা কিছু একটা ভেবে বলল, চলুন। মাসহুদ মাহার দিকে তাকিয়ে প্রশ্ন করে, কোথায়? মাহা খুবই গোপনীয় কথা বলার ভঙ্গিতে বলল, প্রেমা আপুকে দেখতে। আপনি বলেছেন আপনাকে যেন আমি আগে বন্ধু ভাবি। আমি সেটা ভেবেছি। এখন আপনার আপুর কাছে যাওয়া উচিত। তাই চলুন। আমি সাথে না গেলে বাড়িতে সমস্যা হতে পারে, তাই আমিও যাব। আমি না হয় হসপিটালের বাইরে থাকব। মাসহুদ চোখ রাঙিয়ে তাকায়। চেহারায় কাঠিন্যভাব প্রকাশ পায়। কণ্ঠে তেজ ঢেলে বলে, অনেক বুঝতে শিখেছিস। একা একা ভেবে নিচ্ছিস সব। এখন যেতে হবে না। তুই ঘুমাতে যা। আমি কাল সকালে গিয়ে দেখে আসব। আজ যদি যেতে না পারেন, আপনি আফসোস করবেন না তো? আমার কথা শুনুন, কেউ তো জানবে না। গিয়ে দেখে চলে আসব। আপনার মনও শান্ত হবে নিজের চোখে আপুকে একবার দেখে আসলে। মাসহুদের তরফ থেকে কোনো উত্তর এলো না। মাহার কান্না পেয়ে গেল মাসহুদের ভারাক্রান্ত চেহারা দেখে। চোখের সাথে সাথে নাকেও পানি চলে আসে। নাক টেনে মাহা প্রায় কেঁদে বলল, আপু ওটাও খারাপ ছিল না। চলুন না, গিয়ে দেখে আসি। আপু যদি মারা যায় তাহলে আমারও কষ্ট হবে। আপনার কষ্ট হচ্ছে। একবার দেখে আসলে কি হয়। আপনাকে কষ্টে দেখে আমার ভালো লাগছে না। আপনাদের কারোর কষ্ট সহ্য হয় না আমার। আপনি জানেন না। মাহার নাক টানার শব্দে মাসহুদ স্পষ্ট টের পেয়েছে এই ছিচকাদুনে মেয়েটা আবারও কেঁদে ভাসাবে। মেয়েটার সবার প্রতি এত মায়া। কারোর কষ্ট দেখতে পারে না। ওর এই কথাগুলো শোনার পর মাসহুদেরও খারাপ লাগছে। আগের তুলনায় অত্যধিক চাপ অনুভব করছে বুকে। না যাওয়া পর্যন্ত মাহা থামবে না, কান্নাকাটি শুরু করে দেবে। এরপর কেঁদে কেঁদে অসুস্থ হয়ে যাবে। মাহার কান্না থামানোর জন্য হলেও মাসহুদকে এবার যেতে হবে। মাসহুদ পাঞ্জাবির পকেটে হাত দিয়ে বাইকের চাবি আছে কিনা চেক করে। সৌভাগ্যবশত ভাবে চাবিটা আছে। মাসহুদ চাবি বের করে বলল, শালটা জড়িয়ে নে গায়ে। বাইরে ঠান্ডা। তোর ঠান্ডার দোষ আছে, এভাবে গেলে অসুস্থ হয়ে যাবি। মাসহুদের এই ছোট্ট বাক্য তিনটি শুনে চমকে গেল মাহা।
বুকের ভেতর কেমন চিনচিনে ব্যথা অনুভূত হল, সুখ অনুভূত হল। মাসহুদের এমন মুহূর্তেও মাহার যত্ন নেওয়াটা মাহাকে বিস্মিত করে। একজন পারফেক্ট মানুষ মাসহুদ। যে এই মানুষটার প্রেমের অনুভূতি পেয়েছে সে নিঃসন্দেহে সৌভাগ্যবতী। মাহার হয়তো সে সৌভাগ্য নেই। তাতেও মাহা অখুশি নয়। কারণ প্রেম ছাড়াও যে যত্ন সে মাসহুদের কাছ থেকে পেয়েছে পায় সেটাও বা কম কিসে। মাহা চায় ছেলে, ভাই, বন্ধু হিসেবে মাসহুদ যতটা নিখুঁত, স্বামী হিসেবেও যেন ততটা হয় ভবিষ্যতে। চুপিসারে গেটের বাইরে এসে বাইকে বসে মাসহুদ। মাহা উঠতে পারছে না শাড়ি পরে থাকায়। কুচি ঢিলে হয়ে গেছে, যার দরুন শাড়ির বেগ পেতে বেশ কষ্ট হচ্ছে। মাসহুদ আহত গলায় বলল, আমাকে ধরে ওঠ, দ্রুত কর মাহা, আমাদের ফিরতেও সময় লাগবে। মাহা মাসহুদের কাঁধে হাত রেখে বাইকে উঠে বসে। আজ প্রথমবার মাসহুদের বাইকে উঠেছে সে। আগে কখনো ওঠেনি। মাহা সবসময় ঠাট্টা করত এটা বলে, আপনার বাইকের ফার্স্ট রাইড আমাদের ভাবি পাবে মাসহুদ ভাই। যে বাইকে খালামনিও ওঠেনি সে বাইকে কেউ উঠবে না ভাবি ছাড়া। হয় খালামনি না হলে আপনার বউয়ের জন্য জায়গাটা বাঁচিয়ে রাখুন। বিনিময়ে আপনি চাইলে আমাদের খাওয়াতে পারেন। আমরা আপনাকে ছাড় দিচ্ছি আর আপনি আমাদের দেবেন। হিসাব ক্লিয়ার। স্মৃতিচারণ করে পুনরায় জোরতায় জড়িয়ে গেল মাহা। বাইকে উঠে দূরত্ব বজায় রেখে বসে। মাসহুদ রেগে বলল, আমাকে ধরে বস। 1 মাইল দূরে গিয়ে বসেছিস কেন? পেছনে থেকে পড়ে গেলে টের পাব। সরে আয় সামনে। শাড়ির আঁচল, শাল দেখে বল ঠিক আছে কিনা। মাহা সরে এসে মাসহুদের কাঁধে হাত রেখে শাড়ি, শাল চেক করে। এরপর কোমল স্বরে বলে, ঠিক আছে। বাইক স্টার্ট দিব। হুম। হাওয়ার বেগে ছুটতে থাকে বাইক। মাসহুদ বরাবরই স্পিড বাড়িয়ে রাইড করে, যেটা দূর থেকে দেখলেও মাহার ভয় লাগত। আজ স্বচক্ষে দেখে উপভোগ করে মাহার হাত পা কাঁপে। প্রচণ্ড ভয়ে মাসহুদের শার্ট খামচে ধরে সে। নখ ডেবে গেল ঘাড়ে। ব্যথা পায় মাসহুদ। সাথে এটাও অনুভব করে মাহা স্পিড দেখে ভয় পাচ্ছে। মাসহুদ ওর ভয় কাটানোর জন্য বলে, ভয় পাস না মাহা, আমি বেঁচে থাকতে তোর গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। আমাকে তুই এটুকু বিশ্বাস করতেই পারিস। আমি আপনাকে বিশ্বাস করি মাসহুদ ভাই। কেঁপে ওঠে মাহার কণ্ঠ। ঘণ্টাখানেকের মধ্যে হসপিটালে পৌঁছে গেল ওরা। মাহা বাইরে অপেক্ষা করতে চেয়েছিল, মাসহুদ রাজি হয়নি। মেয়েটাকে সঙ্গে করে এনেছে একা ছেড়ে দেওয়ার জন্য নয়। মাহা কেবিনের সামনে যেতেই প্রেমার বোন আর মাকে দেখতে পেল। প্রেমার বোন পৃথিশা মাসহুদকে চেনে তাই মাসহুদকে দেখামাত্র দ্রুত ওকে ভেতরে নিয়ে যেতে চাইল। পেছনে মাহাকে সে খেয়াল করল না। মাসহুদ থেমে মাহাকে দেখিয়ে পৃথিশাকে বলল, ও মাহা, প্রেমাকে দেখতে এসেছে। পৃথিশা এবার মাহাকে লক্ষ্য করে। বিয়ের পোশাক দেখে বুঝতে বাকি রইল না তার পরিচয়। পৃথিশা গম্ভীর কণ্ঠে বলল, ওকে তুমি না আনলেও পারতে মাসহুদ। প্রেমা রিয়াক্ট করতে পারে। ওকে দেখলে উত্তেজিত হয়ে পড়বে। মাহা দ্রুত বলল, আমি বাইরেই থাকছি, উনি গিয়ে দেখে আসুক। মাসহুদ পৃথিশাকে বলল, ওকে একটু দেখবেন আপু। ও এখনো বাচ্চাদের মতো, এদিক ওদিক চলে গেলে খুঁজে পাওয়া যাবে না। আর মাহা, পৃথিশা আপুর সাথে সাথে থাকবি, আমি না আসা অবধি কোথাও যাবি না। ঠিক আছে। মাহা মাথা নেড়ে হুম বলল। মাসহুদ ভেতরে যেতেই পৃথিশা অবাক চোখে তাকায় মাহার দিকে। মাসহুদের বাক্য, কণ্ঠে যে দরদ, দায়িত্ব দেখল। মাহার ব্যবহারে যে মানবিকতা দেখল তা যদি সত্য হয় তাহলে ওর বোনের প্রতি এদের মনোভাব আসলে কি। বিয়ের রাতে বাসর না করে মাসহুদ হয়তো প্রেমার টানে ছুটে এসেছে। কিন্তু মাহা, সে কেন এসেছে?
তার তো মাসহুদের জন্য এটা নিষিদ্ধ ঘোষণা করা উচিত ছিল, অথচ স্বামীর প্রেয়সীর অ্যাক্সিডেন্টের কথা শুনে মেয়েটা এমন ভাব নিয়ে এসেছে যেন প্রেমা ওর নিজের বোন। মাহার প্রতি পৃথিশার স্নেহসুলভ ভাব জাগে মনে। মাহা চমৎকার একটি মেয়ে। এই একটি বাক্যই অনবরত মনের দরজায় কড়া নেড়ে বলছে বোনের স্নেহের সকল অনুভূতিরা। ভেতর থেকে প্রেমার মৃদু চিৎকার ভেসে আসে। প্রেমা কাঁদতে কাঁদতে বলছে, আমাকে ভালোবাসবে মাসহুদ? আগের মতো ভালোবাসবে? বলো, কথা বলো মাসহুদ। নাকি নতুন কাউকে পেয়েছ বলে আমার ওপর থেকে মন উঠে গেছে? তুমিও ওদের মতো, ওইসব ছেলেদের মতো যারা শুধু। বলতে বলতে হাঁপানি উঠে গেল প্রেমার। মাহা দরজার সামনে এসে দাঁড়ায়। পৃথিশা মাহার দিকে সরুচোখে তাকিয়ে বলে, বিলাপ করছে। ওর কথায় তুমি কষ্ট পেও না মাহা। একটা সত্য কথা বলবেন। কোন সত্য? প্রেমা আপু কি কখনো মাসহুদকে ভালোবেসেছিল? সবাই যেটা জানে আমিও সেটাই জানি মাহা। প্রেমাকে আমি কখনো মাসহুদের প্রতি দুর্বল হতে দেখিনি। এখন এমন কেন বলছে বুঝতে পারছি না। আমার বোনটার কি হবে জানি না, তাই ওকে কোনো কাজে বাধা দিচ্ছি না। ও হয়তো ভালো কোনো কাজের জন্যই এমন করছে। আত্মহত্যা ভালো কাজ? মহাপাপ। তবে ও রার জন্য এতটা প্রস্তুতি নেয়নি। জাস্ট কিছু স্লিপিং পিলস খেয়েছিল। এখন এত খারাপ অবস্থা হয়েছে অ্যাক্সিডেন্টের জন্য। তোমরা হয়তো এসব জানো না। গাড়ির অ্যাক্সিডেন্টটা হওয়ার পর গাড়িতে থাকা দুজন স্পট ডেথ। আমার চাচার বাম পায়ের হাড় ভেঙে গেছে, ঘাড়ে আঘাত তো লেগেছে। আমার পায়ের দিকে তাকাও, রক্ত লেগে আছে যেখানে সেখানে 4টা সেলাই লেগেছে। মাহা অবাক হয়ে বিচলিত গলায় বলে, আপনি বসুন আপু। আপনার পায়ে ব্যথা? ব্যথা? এ তো সামান্য ক্ষত। চিন্তা করো না, আমি ঠিক আছি। তোমাকে একটা কথা বলি মাহা, এখন যেমন আছো সর্বদা তেমন থাকার চেষ্টা করবে। তুমি অনেকটা প্রেমার মতোই, এমন মানুষ পাওয়া দুষ্কর। মাহা বুঝল না পৃথিশার বলা কথাগুলোর অর্থ। শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। পৃথিশা মেঝের দিকে পাণ্ডুর চেহারা নিয়ে তাকিয়ে আছে। পৃথিশার মা এখানে নেই। উনি অজ্ঞান হয়ে পড়ায় তাকে কেবিনে শিফট করা হয়েছে। মাহা ভীত চেহারায় কেবিনের দরজা খুলে ঢুকে গেল। মাহাকে দেখে প্রেমার বিলাপ করা থেমে যায়। মাসহুদ মাহাকে দেখিয়ে বলল, ও আমার বউ প্রেমা। আমরা আজই বিয়ে করেছি। প্রেমা বিস্মিত কণ্ঠে বলে, কি? হ্যাঁ, আর তুমি জানো মাসহুদ দায়িত্ব এড়িয়ে চলার মতো ছেলে নয়। মাহাকে ছেড়ে দেওয়া আমার পক্ষে সম্ভব না, আর না তোমাকে এখন বিয়ে করা সম্ভব। তুমি দুদিন আগেও যদি বিয়ের কথা বলতে তাহলে হয়তো সব ভুলে আমি তোমাকে বিয়ে করতাম। কিন্তু তুমি অনেকটা দেরি করে ফেলেছ প্রেমা। প্রেমার প্রখর দৃষ্টি দেখে স্বল্পভয়ে মাহা মাসহুদের বলিষ্ঠ দেহের পেছনে নিজেকে লুকানোর চেষ্টা করে। সেটা দেখে প্রেমার ঠোঁটে হাসির রেখা দেখা দিল। প্রেমা অস্ফুটস্বরে বলে, তাহলে তো ভালোই হলো। ভালো থেকো তোমরা। প্রেমার হাসি দেখে মাহা বলল, আপনি ঠিক হয়ে যাবেন আপু। দেখবেন খুব সুন্দর একটা বর পাবেন। মাসহুদ মাহার দিকে তাকায়। প্রেমা বলে, বেঁচে থাকলে ইনশাআল্লাহ আমার বিয়েতে তোমরাও থাকবে। প্রেমার কথা বলতে কষ্ট হচ্ছে না আর। উত্তেজনা কমে এসেছে। প্রেমা ধীরে সুস্থে বলল, ভেবেছিলাম আমার জন্য মাসহুদ কখনো কাউকে ভালোবাসতে পারবে না। ওর প্রতি অন্যায় করেছিলাম। ওকে প্রেমের নাটকের একটি গুটি বানিয়েছিলাম বন্ধুদের কথায়। কিন্তু কখন যে ওর ভালোবাসা আমার জন্য বদদুয়া হয়ে গেল সেটা বুঝে উঠতে পারলাম না। ওকে ঠকানোর পরিবর্তে নিজে ঠকে গেলাম আমার ভালোবাসার মানুষটির কাছে। স্লিপিং পিল খেয়েছি ঘুমানোর জন্য, মন শান্ত করতে। বুয়া ভাবলেন সুইসাইড করার চেষ্টা করেছি। সবাইকে ডেকে এই আত্মহত্যার সংবাদ তিনিই প্রচার করেছেন। চাচা নাকি আমাকে নিয়ে হাসপাতালে ছুটে এসেছেন।
আমি এমন অপয়া মেয়ে যার কারণে গাড়িতে থাকা দুজন মানুষ মরে গেল। চাচা আপু জখম হল। বাঁচব কিনা জানা নেই। মাথার পেছনে কাঁচ ঢুকে আছে, তাই ভাবলাম মরার আগে একটা মানুষের উপকার করে যাই, যে আমাকে সত্যিকারে ভালোবেসেছিল। মাসহুদ দুর্দান্ত প্রেমিক মাহা। তোমাকে সুখে রাখবে। আমি শুধু ওর মনে নিজের জন্য ঘৃণা জন্মাতেই এসব বলেছি। তুমি যেন কষ্ট পেও না এসব শুনে। আসল কথা কি জানো? এই প্রেমটা একটা অসুখ। ছোঁয়াচে ভীষণ। না হলে তোমাকে আজ এখানে দেখতে পাই। তুমি আমাদের প্রেমটাকে মুগ্ধতার নজরে দেখেছ, আর আমি তোমাদের। আমি কখনো তোমার মাসহুদ ভাইকে ভালোবাসিনি, এটা সত্য। তাই চেয়েছি তুমি আমাকে ভুলে নতুন করে প্রেমে পড়ো মাসহুদ, যার প্রেমে তোমার প্রথম থেকেই পড়া উচিত ছিল। বরং এই প্রেমটাই উপযুক্ত। হালাল ভেজালমুক্ত প্রেম। শুভকামনা রইল তোমাদের জন্য। আর পারলে মাফ করে দিও আমাকে। আমরা ভালো বন্ধু ছিলাম আর সর্বদা তেমনই থাকব। মাসহুদকে নিয়ে সুখে থেকো মাহা। মুখোশধারী মানুষের মাঝে এমনটাই মানবিক সত্তা নিয়ে থেকো। আমাকে তুমি তোমার এই বিশেষ রাতে নিজের সুন্দর মুহূর্তের বরবাদ করে দেখতে এসেছো বলে ভালো লাগলো। তবে অতিরিক্ত ভালো না হয়ে একটুখানি স্বার্থপর হও। প্রিয় মানুষটাকে নিজের একান্তই নিজের করে রাখার মতো মধুর এবং সুখের স্বার্থপরতার অনুভূতি থেকে নিজেকে বঞ্চিত করো না। প্রেমার কথা শুনে মাহা মাসহুদের দিকে তাকালো। চোখে চোখ পড়তেই মাহা শিউরে ওঠে। মাসহুদের চোখ ওর ওপরেই নিবন্ধ ছিল। প্রেমা মৃদু হাসে। মাসহুদ বলল, দোয়া করব তোমার জন্য যাতে দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারো। আমাদের সকল কথা শেষ। এবার মাহাকে নিয়ে ফিরতে হবে। আসি প্রেমা। প্রেমা হেসে বলে, আসতে হবে না। যদি বেঁচে থাকি তাহলে সুযোগ পেলে আমি গিয়ে তোমাদের সাথে দেখা করে আসব। মাসহুদ সেটা শুনে হালকা হেসে মাহার হাত ধরে বেরিয়ে গেল কেবিন থেকে। মাসহুদ বাইকে উঠে মাহাকে ওর পেছনে বসতে ইশারা করে। মাহা পূর্বের ন্যায় বাইকে উঠে মাসহুদের কাঁধে হাত রেখে বসল। শোন। মাসহুদের কণ্ঠে বেকুলতা অনুভব করে মাহা। কি বলে মাহা মাসহুদের দিকে তাকাতেই মাসহুদ বলল, তুই আমার জীবনে প্রথম না হলেও শেষ নারী হবি মাহা। কিন্তু প্রেম, ভালোবাসা, সেসব তো নেই আমাদের মধ্যে। তোর মধ্যে প্রেমে পড়ার মতো কিছু আছে কিনা সেটা দেখার পর এটা নিয়ে ভাবব। আর তুইও আমাকে পরখ করে নিস। তোর পছন্দেরও তো একটা ব্যাপার আছে। তোর মতো সমান গুরুত্বপূর্ণ আমার কাছে। আর প্রেমা আপু, তোকে তো আগেই বলেছি বিয়ের আগের অনুভূতিটা আমি বিয়ের পর অবধি টেনে আনব না। প্রেমার অধ্যায় তো সেদিনই শেষ হয়েছিল, যেদিন জেনেছিলাম ও নাটক করেছে। তবে ওর প্রতি আমার একটা আবেগ কাজ করছিল, এখন সেটার কাজ করার সিস্টেম অকেজো হয়ে গেছে। তাহলে এখন কি চান? প্রতিটি স্বামী যা চায়, আমিও তাই চাই। মাহা চোখ বড় বড় করে তাকায়। প্রতিটা স্বামী যা চায় মানে? প্রতিটি স্বামী কি চায়? মাসহুদও সেটা চাইবে কেন? সে কি নিজেকে মাহার স্বামী ভাবছে? হঠাৎ কেন ভাবছে? মাহা চিন্তায় পড়ে গেল। মাসহুদ বাইকের মিররে মাহার চিন্তিত চেহারা দেখে রসিকতা করে বলে, ভেবে বল মাহা, তুই কি সত্যিই সতীন চাস? প্রেমা কিন্তু বিয়ে করতে চাচ্ছে আমাকে। তুই চাইলে আমি ওকেও বিয়ে করতে পারি, তবে তোকে তালাক দেব না। তাই মনের ভুলেও বিচ্ছেদের চিন্তা মাথায় আনিস না। তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। মনে রাখিস আমার কথাগুলো। প্রয়োজনে বাড়ি ফিরে লিখে রাখিস সাদা কাগজে যে মাসহুদ সাইফান তার স্ত্রী রাদিয়া সামরিন মাহাকে কখনো চোখের আড়াল করবে না। বিচ্ছেদ তো কল্পনাতীত ব্যাপার স্যাপার। প্রেয়সী হারিয়েছে, তবে বউ হারাবে না, বরং বউ দিয়েই সে এখন প্রেয়সীর যাবতীয় অভাব পূরণ করবে। বুঝেছিস? মাহা দুদিকে মাথা নাড়ে। সে বোঝেনি।
মাসহুদ হেসে ফেলে বোকা মাহার অবুঝ চাহনি দেখে। বাড়িতে ফিরে মাসহুদ হট শাওয়ার নিল। বিছানার ওপর বসে আছে মাহা। মাসহুদের বউ প্রেয়সী টাইপের কথার অর্থ সে বুঝতে পারেনি। মাসহুদ তখন ওগুলো কেন বলেছে? মাহার প্রতি বিয়ের আগে কখনো মাসহুদ ভাইয়ের প্রেম প্রেম অনুভূতি ছিল না। এটা মাহা জানে। তাহলে হসপিটালের বন্ধ কেবিনে প্রেমার সঙ্গে কি এমন কথা হলো যে মাসহুদ মাহাকে বউ ভাবতে শুরু করেছে? প্রেমাকে পেল না বলেই কি মাহাকে বউ ভাবছে? মাহা শুধুমাত্র একটি অপশন। এই শব্দের বেড়াজাল মাহাকে কষ্ট দিচ্ছে, দোটানায় ফেলছে। মাহা কি করবে? ওর কি করা উচিত কিচ্ছু মাথায় আসছে না। মাহার ভাবনার মাঝেই মাসহুদ ওয়াশরুম থেকে বের হয়ে আসে। পরনে শুধুমাত্র একটা তোয়ালে রয়েছে। এমন দৃশ্য মাহা পূর্বেও একবার দেখেছিল। তখন মাহার বয়স 12-13 হবে। ভুল করে নক না করে মাসহুদের ঘরে ঢুকে পড়েছিল সে। মাহা চোখ দ্রুত বন্ধ করে অসহায় গলায় বলে, ঘরে আমিও আছি মাসহুদ ভাই। জানি। ওয়াশরুমে গেলে যা, না গেলে বসে থাক। আমাকে ঘটা করে তোর উপস্থিতি জানানোর দরকার আছে। মাসহুদের এমন উত্তরে চমকে গেল মাহা। এই মানুষটার হঠাৎ পরিবর্তন হজম হল না। তার মাসহুদ ভাই তার সঙ্গে কখনো এভাবে কথা বলেনি। এভাবে কথা বলতেই পারে না সে। মাসহুদ ভাই তো নরম মনের মানুষ, মিষ্টি ব্যবহার তার। কোমল স্বরে কথা বলে সে। কখনো মাহার সঙ্গে এমন রুক্ষ আচরণ করে না। মাহা দুঃখ পেল। কেঁদে ফেলল চোখমুখ কুঁচকে। মাসহুদ ভ্রু কুঁচকে তাকায়। বিড়বিড় করে বলে, শুধু কাঁদতেই জানে। নাকের পানি চোখের পানি এক হতেই ধমক দিল মাসহুদ। কাঁদছিস কেন? মাহা শব্দ করে কেঁদে উঠে ফুপিয়ে ফুপিয়ে বলে, কেন ধমকাচ্ছেন? বাজে ব্যবহার করছেন। আমার কষ্ট হয় এমন বাজে ব্যবহারে। জানেন না? সব জানার ঠেকা নিয়ে বসে আছি আমি। আমার ব্যাপারে জানা উচিত। আমি আপনার সবথেকে ক্লোজ বোন ছিলাম মাসহুদ ভাই। পরপর বোন ও মাসহুদ ভাই শুনে মাসহুদ পুনরায় হতাশায় ডুবে গেল। বিকেলে রাহা ওকে ডেকে বলেছিল, মাসহুদ ভাই ডাকটাকে আর প্রশ্রয় দিস না। পরে দেখা যাবে তোর বাচ্চারাও তোকে বাবা না ডেকে মামা ডাকছে। তাই সময় থাকতে সতর্ক হ মাসহুদ। বউকে বোন ভেবে ভবিষ্যৎ নষ্ট করিস না। তাছাড়া আমি তো ভেবে রেখেছি তোদের মেয়েদের সাথে আমি আমার ছেলেদের বিয়ে দেব। ঠিক আম্মুদের মতো। দারুণ হবে না ব্যাপারটা? মাসহুদ তখন রেগে গেলেও এখন চিন্তা হচ্ছে। মারাত্মক চিন্তা। মাসহুদ কল্পনা করছে ওর ছোট ছোট হাত পায়ের বাচ্চাগুলো, ওর নিজের বাচ্চাগুলো ওকে মামা মামা বলে ডাকছে। কি সাংঘাতিক কল্পনা! মাসহুদ আতঙ্কে কেঁপে উঠল। মাহার দিকে এমন ভাবে তাকালো যেন এক দৃষ্টিপাতেই ভস্ম করে দেবে মাহাকে। মাসহুদের এমন রাগান্বিত দৃষ্টি দেখে মাহার কান্নার গতি বেড়ে গেল। মাসহুদ আলমারি থেকে ট্রাউজার বের করতে করতে বলল, কান্নার সাউন্ড অফ কর। মেজাজ খারাপ করবি না মাহা। এমনিতেই বেশ টেনশনে আছি। মাহা হিচকি তুলে কাঁদে। মাসহুদ টেনশনে আছে জেনে কান্না থামানোর চেষ্টা করে, কিন্তু পারল না। মাসহুদ বিরক্ত চোখে তাকায়। মাহা হাত দিয়ে মুখ চেপে ধরে, সমগ্র শরীর ভাইব্রেট করে কাঁদছে। মাসহুদের ভাবনায় আরও একটি চিন্তা যোগ হল, যদি ওর বাচ্চারাও মাহার মতো ছিচকাদুনে হয়। দীর্ঘশ্বাস ফেলে মাসহুদ ট্রাউজার পরে এরপর তোয়ালে ব্যালকনিতে নেড়ে দিয়ে ঘরে আসে। মাহা ততক্ষণে উঠে ওয়াশরুমে চলে গেছে। গোসল করেছে। শাড়ি বদলে একটা সবুজ রঙের থ্রি পিচ পরেছে। ভেজা চুলগুলো ছেড়ে দিয়ে শাড়ি হাতে নিয়ে ওয়াশরুম থেকে বের হয়েছে। মাসহুদ বিছানার ওপর বসে ফোন দেখছিল। মাহাকে আলমারি থেকে চকলেট বের করে নিতে বলবে বলে সে মাথা তুলে তাকায়। মাহা শাড়ি হ্যাঙ্গারে বাঁধিয়ে ঝুলানোর চেষ্টা করছে। ভেজা চুলে জামার পেছনের দিকটা ভিজে গেছে।
মেঝেও ভিজে গেছে অনেকাংশ। মাসহুদের চোখের পলক পড়ল না। মাহা নিচের ঠোঁট চেপে এখনো কাঁদছে। গোলাপি ঠোঁটজোড়া, ফর্সা, আরক্ত, গোলগাল মিষ্টি চেহারা। মাসহুদ ঢোক গিলল। মনে মনে বলল, তুই এত সুন্দর হলি কবে মাহা? আগে তো তোকে এত সুন্দর লাগেনি। নাকি আমার চোখের সামনে ফুটে থাকা দুর্লভ ফুলটা দেখতে পাইনি? তোকে প্রচণ্ড স্নেহ করতাম বোন হিসেবে। এখন যখন আমার কোনো অতীত বা পিছুটান নেই তখন তোকে ভালোবাসব। সর্বস্ব দিয়ে সুখ দেওয়ার চেষ্টা করব আমার বউকে। মাহা শাড়ি ঝুলিয়ে পা পেছনে নিতেই ধপাস করে নিচে পড়ে গেল। মাসহুদ নিশ্চল চেয়ে আছে। মাহা মাসহুদকে দেখে ও যে ব্যথা পেয়েছে সেটা লজ্জায় প্রকাশ করতে চায় না। মাসহুদ সেটা বুঝতে পারে। দ্রুত চোখ সরিয়ে নেয়। উঠে হালকা হেসে এগিয়ে আসে। মাহা হাসার চেষ্টা করে বলে, আমি ব্যথা পাইনি, ঠিক আছি। একটু স্লিপ খেয়েছি। কিন্তু ব্যথা। মাসহুদ এসে কিছু না বলেই মাহাকে পাঁচকোলা করে তুলে নিল। মাহা হতবাক। হতবিহ্বল নয়নে তাকায়। মুখ দিয়ে কথা বের হয় না। প্রথমে ব্যথা আর এখন মাসহুদের দেওয়া শখ খেয়ে বাক্যহারা হয়ে পড়ে। চোখ পিটপিট করে মাসহুদের চেহারা দেখে। ঘন চাপদারির সুদর্শন চেহারার মাসহুদ ভাই। মাহা এখন তার কোলে। এটা মনে পড়তেই মাহা ভয় লজ্জায় জ্ঞান হারাল। মাসহুদ মাহাকে বিছানায় শুইয়ে দিয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে চেয়ে রইল। সামান্য কোলে নেওয়াতেই বউ সেন্সলেস। মাহার সাথে সারা জীবন এভাবেই কাটাতে হবে। মাসহুদ আর কিছু ভাবতে পারল না। মাহার চুলগুলো যত্ন করে মুছে দিয়ে গায়ে কম্বল টেনে দিল। এরপর লাইট বন্ধ করে মাহার পাশেই কিছুটা দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল। সকালে মাহার ঘুম ভাঙে গালে খসখসে কিছুর স্পর্শে। বিরক্ত মাহা ঘুমের ঘোরেই দুহাতে সেটা সরানোর চেষ্টা করে। কিন্তু পারল না। জোর করে দূরে ঠেলার চেষ্টার বদলে সেটা মাহার হাত চেপে ধরেছে। মাহার ঘুম ভেঙে গেল ভয়ে। চোখ মেলে তাকাতেই দেখল মাসহুদ রাগী চেহারা নিয়ে ওর হাত উঁচু করে ধরে রেখেছে। এটা দেখে পুনরায় সেন্সলেস মাহা। মাসহুদ হাসবে নাকি কাউকে ডাকবে বুঝতে পারছে না। এই মেয়ে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে কেন? মাসহুদকে এত ভয় পাওয়ার কারণ কি? আগে তো সারাদিন মাসহুদ ভাই করত। শুধু মুখে নাম বলা ছাড়া পাশে বসা, হাতে হাত রাখা এসব তো সাবলীলভাবেই করেছে। মাসহুদ শীতল চোখে তাকায়। নিজেকে বোঝায় মাহা সেসব ওকে ভাই ভেবে করেছে। এখানেই মেজাজ আরও চটে গেল। চারিদিকে শুধু ভাই ভাই আবহ। মাসহুদ বসে মাহার সরল চেহারা অবলোকন করছে। মাহা চোখ মেলে তাকাল। চোখ খুলে মাসহুদকে পাশে বসে থাকতে দেখে পুনরায় অস্বস্তিতে পড়ে গেল। মাসহুদ কঠিন গলায় বলল, এবার সেন্সলেস হলে একটাও নিচে পড়বে না। মাহা চোখ ছোট ছোট করে তাকায়। মাথা নেড়ে স্বল্পস্বরে জানায় সে আর সেন্সলেস হবে না। মাসহুদ হতভম্ব। এই মেয়ে আবার নিজের মুখেও বলছে সেটা। মাহা বলল, সরি। কেন? মাসহুদ সন্দিহান গলায় প্রশ্ন করে। মানে ওই, আমি ব্রেকফাস্টে ডিম ভাজি আর পরোটা খাব। গিয়ে বানিয়ে আনো। আমি? তোর বানাতে আপত্তি থাকলে বল। আমি গিয়ে বানিয়ে আনি। না না, আমি যাচ্ছি। দুজনের জন্যই আনবি। একসাথে খাব। আমি পরে খেও। মাসহুদ চোখ রাঙাতেই মাহা থেমে গেল। আমতা আমতা করে বলল, না, একসাথেই খাব। মাহা একদৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। ব্রাশ করে চুল বেঁধে সে রান্নাঘরে চলে যায়। মাসহুদ আর চোখে সবটা দেখে। এরপর পৃথিশাকে কল করে প্রেমার খবর নিল। রান্নাঘরে এসে সবাইকে দেখে থমকে দাঁড়ায় মাহা। ওর মামাতো বোন মীরা এসে টিপ্পনি কেটে বলল, বাসর রাত কেমন কাটালে জানু? ভাই কি দিল? মাহা মুখ কুঁচকে শাশুড়ি ওরফে খালামণির পাশে গিয়ে দাঁড়ায়।
ব্যস্ততা নিয়ে বলে, দেখি সরো, আমি বানাচ্ছি। আটা কই? মাসুদ ভাই পরোটা খাবে। মুহূর্তেই সমগ্র রান্নাঘর যেন কেঁপে উঠল দুটি শব্দে। মাসুদ ভাই। মাহা চোখে মুখে ভীতিভাব নিয়ে পেছনে ফিরতেই দেখল সবাই ওকে দেখে কেমন অদ্ভুতভাবে হাসছে। মাহার মা এগিয়ে এসে মেয়ের মাথায় হাত রেখে বললেন, স্বামীকে ভাই বলতে হয় না। নাম ধরে ডাকতে ইচ্ছে না করলে সম্বোধনের প্রয়োজন নেই। আর তোকে পরোটা বানাতে হবে না। আমি আর আপা রান্না করব আজ। তুই যা গিয়ে খাবার টেবিলে বস। মাসুদ নিচে নেমে গলার স্বর বাড়িয়ে বলল, মাহা দ্রুত নাস্তা দে। মাহা করুণ চোখে তাকায়। সাইফ মুখটা বাঁকিয়ে বলে, তোমরা আসো তো ফুপি। মাসুদ ভাই তার বউয়ের হাতে বানানো নাস্তা খাবে। এসো এসো, ওকে বিরক্ত করো না। মাহা তুই মনোযোগ দিয়ে নাস্তা বানা। চাপ নিস না, যা বানাবি তাই গলা দিয়ে নেমে যাবে। না নামলে বাঁশ দিয়ে গাদানো সম্ভব। তোর জন্য এটুকু করা যায়। মাহা সাইফের কথার পাত্তা না দিয়ে খালামণির কাছে গিয়ে অভিযোগ করে, তোমার ছেলে বিয়ের পর বদলে গেছে। আমাকে এখন কষ্ট দেয়। দুবার সেন্সলেস হয়ে গেছি ভয়। খালামণি এবং মা বাকিটা না শুনেই কেমন পালিয়ে গেলেন। ভাইবোনগুলো কৌতূহল নিয়ে ছুটে আসে মাহার কাছে। আরশ বলল, তারপর? মীরা বলল, দুবার সেন্সলেস হয়েছিস। পুরো ঘটনা খুলে বল। সাইফ দ্রুত পাশ কাটিয়ে যেতে যেতে বলল, তোরা থাক, আমার কাজ আছে। মীরা আর আরশ মাহার বয়সী, তাই ওদের হাত থেকে ছাড়া পাওয়া যাবে না ভেবে মাহা সবটা বলতেই যাবে এমন সময় রাহার আগমন ঘটল। দুই ছেলেকে মামা ও খালার কাছে দিয়ে বলল, খাবার টেবিলে গিয়ে বস। মীরা ও আরশ বাধ্য হয়ে চলে গেল। রাহা ফ্রিজ থেকে ডিম বের করে চুলার পাশে রেখে বলল, তোদের দুজনের ঘরের মধ্যকার কথা ঘরের মধ্যেই রাখবি মাহা। এসব বাইরে সবার সামনে বলতে হয় না বোন। কোন সব? স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপারগুলো। কিন্তু আপু, বিষয়গুলো তেমন ব্যক্তিগত না। মাসুদ ভাই। আবার ভাই? মাসুদ তোকে পেটায়নি। ওকে অনুমতি দেওয়া হয়েছে ভাই বললেই তোকে পেটানোর। এমনিতে শুধরাবে না এই ডাক। পিঠে পড়লে মনে থাকবে। তুমি ওনার হয়ে কথা বলছো। ও আমার ভাই। আমি তোমার কিছু না, তাই না? ঠিক আছে, তুমি থাকো তোমার মাসুদকে নিয়ে। আমার সঙ্গে কথা বলবে না আর। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি তো পর হয়ে গেছি তাই না? নিজের আপন বোনের থেকে খালাতো ভাই বেশি হয়ে গেল তোমার কাছে। ভাই ঘরে জ্বালাচ্ছে, বোন বাইরে, আবার নালিশও করা যাবে না। আমি সন্ন্যাসিনী হব। শুনেছ? মাসুদ রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। মাহার কথা শুনে বুকের ওপর হাত গুজে বলল, বেশ ভালো। নাস্তা দিয়ে এটার কার্যক্রম শুরু কর। আমার গুরুত্বপূর্ণ কাজ আছে, বের হব। রাহা আপু দুলাভাই তোমাকে খুঁজছে। রাহা মাসুদের ইঙ্গিত বুঝে যেতে লাগলে মাহা রাগত স্বরে বলে, দেখলে আপু কিভাবে কথা বলছে। তুমি কিছু বলবে না? চলে যাচ্ছ কেন? রাহা যেতে যেতে বলে, মাসুদ মাহাকে তুই তোকারি করে কথা বলবি না আর। ওর সঙ্গে নরম গলায় কথা বলবি। মাসুদ ভদ্র ছেলের ন্যায় উত্তর দিল, ওকে আপু। মাহা দাঁতে দাঁত চেপে আটায় পানি ঢালে। মাসুদ ঠোঁট চেপে হাসে। পরে ভীষণ চমকে বলে, এই তুই আটায় নুন দিয়েছিস? দেখলাম না তো। পরোটার টেস্ট খারাপ হলে সকালে আমার মুখ ধরে টানাটানির শাস্তি এখন পাবি। এটা মাথায় রেখে নাস্তা বানিয়ে আনো। খাবার নিয়ে সোজা ঘরে আসবি। ঘরে কেন? সবাই তো নিচে খাবে। আমি সবার সঙ্গে খাবো না। তুই আমার খাবার ঘরে দিয়ে যাবি। অন্য কারোর হাতে পাঠালে তোর কপালে দুঃখ আছে। সশরীরে নিজে আসবি। বুঝেছিস? আপনি স্বামী স্বামী ভাব নিচ্ছেন কেন? তো পরপুরুষ ভাব নেব।
তোর সেন্স অর্ডান কাজ না করলে আবারও বলছি, গতকাল পুরো বংশ সাক্ষী রেখে কাবিন করে দেনমোহর দিয়ে তোকে বিয়ে করেছি। রেজিস্ট্রি পেপার থেকে এখনো কালি শুকায়নি, অথচ তোর মস্তিষ্ক শুকিয়ে স্মৃতি ফকফকে গড়ের মাঠ। আশ্চর্য বিরল মাথা নিয়ে জন্মেছিস তুই। মাহা ভেবে পায় না কয়েক মুহূর্তের মধ্যে ওর এত চেনা মাসহুদ ভাই অচেনা হয়ে গেল কিভাবে। বিয়ে করেই এমন হয়েছে। ওর মাসহুদ ভাই ওকে আর ভালোবাসে না, তাই এমন করছে। মাহা প্রেমার জায়গা নিয়েছে তো সেজন্য শোধ নিচ্ছে। বুঝতে পারছে মাহা, সব বুঝতে পারছে। সে তো বোকা নয় যে মাসহুদের টর্চার টের পাবে না। মাসহুদ ভ্রু কুঁচকালো মাহার মেঘে ঢাকা চেহারা দেখে। মাহার বিড়বিড় করে মাসহুদকে বকা দেওয়া দেখে। মাসহুদ মুচকি হাসে, এরপর গম্ভীর গলায় বলল, তোর কি মনে হচ্ছে আমি তোকে টর্চার করছি? মাহা আনমনেই হু বলে দ্রুত পেছনে ঘুরে তাকাল। মাসহুদ এগিয়ে আসছে। মাহা ভয়ে জ্বরসর হয়ে যায়। দুকদম পিছিয়ে যেতেই তাকের সঙ্গে মিশে যায়। মাসহুদ একদৃষ্টে তাকিয়ে মাহার সামনে এসে দাঁড়ায়। মাহার দিকে হালকা ঝুঁকে কিছু বলার প্রস্তুতি নেয়। মাহা কাঁদো কাঁদো গলায় বলে, আমি শুনিনি। আন্দাজে হু বলেছি। সত্যি। আপনি আমাকে টর্চার কেন করবেন? এটা কি সম্ভব? আমি বুঝি না। আপনি আমাকে কত ভালোবাসেন। মাসহুদ মাহার ওড়না টেনে গলার কিছুটা নিচে নামিয়ে মাহার মাথায় ওড়না দিয়ে ঘোমটা টেনে দিল। এরপর রাগত স্বরে বলল, জামাকাপড় ঠিকঠাক রেখে চলাফেরা করবি। ওড়না যেখানে থাকা উচিত সেখানে না থেকে আর একবার ভুলভাল জায়গায় উঠুক, তোর এই ওড়না পরাই বন্ধ করে দেব। কানে ঢুকেছে কথা? হু ঢুকেছে। কানে ঢুকেছে। মাসহুদ কিছুটা থেমে কোমল স্বরে বলল, ঘরে এসো দ্রুত। অপেক্ষা করছি। মাসহুদ চলে গেল। মাহা এখনো সেভাবেই দাঁড়িয়ে আছে। বেসিনের আয়নায় নিজেকে দেখে চমকালো মাহা। ঈষৎ রক্তিম হয়ে আছে চেহারা। মাহা ধীরকণ্ঠে আওড়ে ওঠে, আপনি কি শেষে তুমি বলে সম্বোধন করলেন আমাকে? নাকি ভুল শুনলাম? তোমাকে আমি অতি ভদ্র জানতাম। ভেবেছিলাম ঠান্ডা নরম স্বভাবের। সেই তুমি কিনা এক বাসররাতে দুবার বউকে সেন্সলেস করে দিলে মাসহুদ। ব্যাড, ভেরি ব্যাড। তোমার থেকে এটা আশা করিনি আমি। ওই একটুখানি কোমলমতি মেয়ে আমাদের একদিনে এত সহ্য করতে পারে? দুলাভাই সায়ন অর্থাৎ রাহার স্বামীর রসিকতা শুনে থম মেরে বসে রইল মাসহুদ। মাহা দরজার আড়ালে লুকিয়ে আছে। সায়ন সেটা দেখে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে পড়েই কথাটি বলল। মাহা তাজ্জব বনে গেল। সায়ন ভাইয়া জানল কি করে এই কথা? নিশ্চয়ই মীরা বলেছে। লজ্জায় মাহার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। রাহার শিখিয়ে দেওয়া কথাগুলো মনে পড়ল। কি লজ্জা! মাহা এবার বুঝল রাহা কেন ব্যক্তিগত কথা গোপন রাখতে বলেছে। মাসহুদ চাপাস্বরে বলল, কি করব বলো? তোমার ওইটুকুন শ্যালিকা এত বেশি মিষ্টি যে তর সইল না। বাসর রাত নিজের বিছানার ওপর নিজের বিয়ে করা বউ দেখে কোন পুরুষ ঠান্ডা থাকে? তুমি ছিলে বুঝি? এজন্যই কি বছর ঘুরতে না ঘুরতে জোড়া ভাগ্নে পেলাম। মাহা লজ্জায় নুইয়ে পড়ে। এই লোক তো মহাবদ। ওর মাসহুদ ভাইয়ের এই রূপগুলো কোথায় ছিল এতদিন? মাহা কেন এতগুলো বছর দেখতে পেল না, টেরও পেল না? মাহার হাতের খাবারের ট্রে কাঁপছে। সর্বাঙ্গ কাঁপছে। সায়নের পরের বাক্যটি ছিল, আমার ছেলেরা বড় হোক, বুঝতে শিখুক কিভাবে মেয়ে তুলতে হয়, তারপর তুমি আমাকে যে প্রশ্ন করেছ তার উত্তর আমি আমার ছেলেদের মাধ্যমে দিব। যখন তোমার মেয়েদের আমার বাড়ি নিয়ে আসবে তোমাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, তখন বুঝবে তাদের এত দ্রুত কেন এনেছি। তুমিও রাহা আপুর দলে। আবার খালাতো ভাই বোনের বিয়ে দিতে নাচ্ছ? না, আমি চাচ্ছি আমার ছেলেরা যাতে সুন্দরী সুশীলা বউ পায়, যারা আমাদের মান্য করে চলবে। তোমাদের মেয়ে একদম পারফেক্ট হবে।
ঘরের ছেলে ঘরে আটকে রাখার মতো বৌমা চাই আমাদের। ব্যবস্থা করে ফেলো ভাইরা ভাই। একটা মেয়ে দিয়ে দুটো মেয়ে চাচ্ছ, এটা তোমাদের কোমলমতি মেয়ে জানে। সেই ফুল তো ছুঁয়ে দেওয়ার আগেই ঝরে যায়। সুবাসও নেওয়া যায় না, আর যত্নে গুছিয়েও রাখা যাচ্ছে না। এতটা কোমলমতি বানানো ঠিক হয়নি। হৃদয়ে সব কোমলতা ঢেলে না দিয়ে এর পাশাপাশি কিছুটা বুদ্ধি মাথায় দিলে সুবিধা হতো। তোমার একার বুদ্ধিই যথেষ্ট। শুধু শুধু ওর মাথাকে প্রেসারে কেন ফেলবে ভাই? তোমার তো একটাই কাজ, ও প্রবলেম ক্রিয়েট করলে তুমি সলভ করবে। বিনিময়ে কি পাব? সুন্দরী, বাধ্য, নম্র, ভদ্র বউয়ের অঢেল ভালোবাসা। তুমি এভাবে ঘন্টার পর ঘন্টা এ ঘরে বসে থাকলে অঢেল ভালোবাসা যার কাছ থেকে পাবো সে তো ঘরে ঢুকতেই পারবে না সায়ন ভাই। ভালোবাসা বাসি হবে কখন? সায়ন খুক খুক করে কেসে ওঠে। বাইরে দাঁড়িয়ে থাকা মাহার কথা মনে পড়ায় ভ্রু উঁচু করে মাহাকে ইঙ্গিত দিয়ে প্রশ্ন করে মাসহুদকে। মাসহুদ ইশারায় ইতিবাচক সম্মতি দিল। সায়ন দ্রুত ব্যস্ততার সঙ্গে বলল, ওহ, সরি ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি এখনই বেরিয়ে গিয়ে তোমাদের ভালোবাসা বাসির একটা সুযোগ তৈরির ব্যবস্থা করে নিজেকে এই শুভ কাজের অংশীদার করছি। মাসহুদ মাথা নেড়ে সম্মতি জানাতেই সায়ন বেরিয়ে গেল। দরজার বাইরে মাহাকে দেখেও যেন দেখল না সে। মাহা দেওয়ালে মুখ আড়াল করে দাঁড়িয়ে আছে। সায়ন চলে যেতেই মাহা ঘরে ঢুকে রেগে বলল, এসব কি বলছিলেন ভাইয়াকে? অসভ্য কথাবার্তা। মাসহুদ ইনোসেন্ট ভাব নিয়ে বলে, আমি কি বলেছি? 2 মিনিট পর পর সেন্সলেস তুই হয়েছিস, সেটা ঘটা করে প্রচারও তুই করেছিস। ভাইয়া এসে এসব সত্য বললে আমি চুপ করে থাকব? আমি কি পুরুষ না? মাহা থতমত খেয়ে বলে, কিন্তু আপনি তো প্রেমা আপুকে ভালোবাসেন। কে বলেছে? আপনিই তো বলেছেন গতকাল রাতে। তোর কান ঠিক আছে? আমি কি বলেছিলাম মনে কর। মনে করে অ্যাকুরেট শব্দ বল। তার আগে নাস্তার প্লেট দে। ক্ষুধা লেগেছে আমার। তুইও বস। খেতে খেতে মনে করে বলবি। মাহা মাসহুদকে প্লেট দিয়ে অনেকটা সময় ধরে ভাবে। নতুন কিছু মনে পড়ছে না। মাসহুদ প্রেমাকে ভালোবাসে এটাই বলেছিল গতকাল রাতে। মাহা নিশ্চিত এ ব্যাপারে। তাই দৃষ্টির প্রখরতা বৃদ্ধি করে বলল, আপনি এটাই বলেছিলেন? না। তোর শর্ট স্পেসের মেমোরি স্টোরেজ নিয়ে আর পারা গেল না। গতকাল রাতে স্পষ্ট বাংলা ভাষায় বলেছিলাম বাসি হয়তো মানে কি? অনিশ্চয়তা। এরপর কি বলেছি? পরকীয়া শব্দটি আমি ঘৃণা করি। তারপর কি বলেছিলাম? আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করব আমি। বলেছিলাম কি না বল? মাহা বোকা বোকা বাক্যে সায় দিল, বলেছিলেন তো। এরপর বলেছিলাম তোর ইচ্ছে হলে মুক্তি নিতে পারিস, আর বাইকে ওঠার সময় বলেছি তোকে আমি ছাড়ব না। বলেছিলাম এটা? মনে পড়ছে। মাহা পুনরায় বলে, হ্যাঁ, এটাও বলেছিলেন। এবার আসি পরের ঘটনায়। রাতে প্রেমার ওখানে কেন গিয়েছিলাম? কারণ তুই কেঁদে ভাসাচ্ছিলি। কাঁদছিলি না? হুম। আমার কষ্ট হচ্ছিল। ওকে। এরপর প্রেমার ওখানে যাওয়ার পর প্রেমাকে আমি ওর প্রস্তাবের বিপরীতে কি বলি তা নিশ্চয়ই আমার পাশে দাঁড়িয়ে শুনেছিস। আর ও কি বলেছে তাও তো শুনেছিস। এসব শুনে কি বুঝলি? আপনি একতরফা প্রেম করে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছেন। এটা। মাসহুদ দাঁতে দাঁত ঘষে বিড়বিড় করে বলে, এটা তো ঠিকই ফটফট করে বলে দিলি। যত না বোঝার কাহিনী সব মেইন পয়েন্টগুলোতে। মাসহুদ হেসে বলে, এক্স্যাক্টলি। কিন্তু যেটা জানিস না সেটাও জেনে রাখো, আমি বাইকে উঠে বলেছিলাম প্রেমার প্রতি একটা আবেগ কাজ করেছিল। এই আবেগ নামক শব্দটা যেকোনো পছন্দের জিনিসের প্রতি কাজ করে। একটা পাখিকে ভালোবাসলেও তার কষ্টে কষ্ট লাগে। তোর ওই ময়না পাখি রলে তুই 16 দিন ধরে কেঁদেছিলিস না? তাহলে একটা মানুষের র সময়ে আমার খারাপ লাগাটা দোষের হয়ে গেল? খারাপ লাগলেই এটা ধরে নিতে হবে কেন যে আমি তাকে প্রেমিকার মতো ভালোবাসি?
মানুষ মানুষকে ভালোবাসবে, এটা স্বাভাবিক। কিন্তু একটা মানুষ সব স্বাভাবিকতা বুঝেও অস্বাভাবিক আচরণ করবে, এটা স্বাভাবিক নয়। এটা নিশ্চয়ই জানিস মাহা। মাহা চোখ নত করে রাখে। মাসহুদ হেসে বলল, স্লিপ খেয়ে পড়ে গিয়েছিলি, এতে এত লজ্জা পাওয়ার কি ছিল? যে সেন্সলেসই হয়ে গেলি। তোর এই লজ্জা পেয়ে, ভয় পেয়ে সেন্সলেস হওয়ার গুণটা বিশ্বাস কর পৃথিবীর কোনো মেয়ের নেই। যদি ভুল না হই তাহলে তোকে কোলে নেওয়ার পর তোর রাহা আপুর কথা মনে পড়েছিল। রাহা আপু তোকে কি শিখিয়েছে আমার জানা নেই, তবে এটুকু নিশ্চিত থাক, তোর বিরুদ্ধে গিয়ে কিছু হবে না। সকালে আবার সেন্সলেস হওয়ার নাটক করলি, মায়ের কাছে অভিযোগ করলি আমাকে শায়েস্তা করতে। তোর ওইটুকু শরীরে এসব বুদ্ধি ঠিক কোন অংশে থাকে? হাঁটুর নিচ থেকে আসে বুদ্ধি। কিছুটা থেমে মাসহুদ পুনরায় বলল, আচ্ছা সবকিছু বাদ দিয়ে আমার ওপর তোর রাগটা আসলে কি নিয়ে সেটা বল। মাহা পরোটা ছিঁড়ে মুখে দিয়ে বলল, আপনি নিজের মতো যুক্তি দাঁড় করিয়ে নিয়েছেন। আমার আপনার ওপর কোনো রাগ নেই। আপনি অস্বাভাবিক কথা বলেছেন। মাসহুদ দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলল, যুক্তি তো দাঁড় করিয়েছি। আর এটাও বের করলাম যে তুই সবাইকে নিয়ে ভাবিস, সবার জন্য তোর কষ্ট হয়। শুধু আমার জন্য বিয়ের পর থেকে কোনো কিছু হয় না। বিয়ের আগে অবশ্য তুই আমাকে প্রচণ্ড ভালোবাসতিস ভাই হিসেবে। আর বিয়ের পর আমি তোর জীবনের একমাত্র শত্রু হয়ে গেছি। তোর মতিগতি দেখলেই বলে দেওয়া যায় তুই নিজে অস্বাভাবিক আচরণ করছিস। এখন সবার সাথে তোর সম্পর্কের একটি বিশেষ পরিবর্তন এসেছে। যখন তখন আমার নামে নালিশ, পার্সোনাল ব্যাপার সবার সামনে বলা যায় না, এটা বোঝার মতো বুদ্ধি তোর নেই, এটা অসম্ভব। কি বলেছিস সবাইকে? আমি তোকে কিভাবে কষ্ট দিয়েছি? আমি ওটা এভাবে বলিনি। আমার কথা কেউ পুরোটা শুনল কোথায়? কাউকে তো বলতেই পারলাম না। আপনি রাতে ফিরে আসার পর থেকে উচ্চস্বরে ধমকাচ্ছেন, তেজ দেখাচ্ছেন, বাইরের রাগ বাড়ি আমার ওপর ঝাড়ছেন। সোজা কথা সোজাভাবে বলছেন না, তেরা তেরা উত্তর দিচ্ছেন। আপনি বদলে যাচ্ছেন, আরও বদলাবেন। বিয়েটা আপনার পছন্দ হয়নি, এজন্য সন্ন্যাসিনী হবি। কেউ আমাকে আগের মতো আর ভালোবাসে না, শুধু আপনাকে ভালোবাসে। আর আপনিও সবার মতো। তোকে রাতে কি বলেছিলাম মাহা? মনে কিছু আসলে সেটা সরাসরি আমাকে বলবি। বলেছিস? বলবো কি করে? রাতে দুম করে কোলে। সকালে যে বাক্য চোখ মেলে তাকাতেই শুনলাম, তাতে এসব বলে আপনার হাতে মা র খাবো। আপনি গতবার সাইফ ভাইকে একটা ঘুষি দিয়েছিলেন, ওর সেই ব্যথা কমতে 10 দিন লেগেছিল। তুই ভেবেছিস আমি তোকেও ঘুষি দেব? আশ্চর্য। মাহা, দিন দিন তোর বুদ্ধির এত অবনতি হচ্ছে। দিতেও পারেন। ঘুষি না দিলে রথা অপ্প র দেওয়া একদম স্বাভাবিক বিষয় আপনার কাছে। কারণ আপনার হাত অনেক বেশি চলে। মাসহুদের পরিপ্রেক্ষিতে কিছু বলতে পারল না। ওর হাত আসলেই অনেক বেশি চলে। মাহা তো এটার এক প্রত্যক্ষ সাক্ষী। তবে মাহার ব্যাপারটা আলাদা। এটা এই মেয়ে বুঝবে না। ছোট থেকেই কম বোঝে মেয়েটা। আর আহ্লাদ পেয়ে এখন একেবারেই অবুঝ হয়ে গেছে। শুধু নিজের যা মন চায়, নিজের মাথায় যে বোকা বোকা বুদ্ধি আসে সেগুলোকেই প্রশ্রয় দেয়। ওর ছোট মাথায় বুদ্ধির চাষ করা জরুরি। মাসহুদ চিন্তিত হল। বুদ্ধির চাষ শুরু করবে কোথা থেকে? একটু জোরে কথা বললেই যে ফ্যাচ করে কাঁদে, লজ্জা পেলে দুমদাম সেন্সলেস হওয়ার ক্ষমতা রাখে, সেই বিরল মেয়েটাকে স্বাভাবিক করতে বেশ বেগ পেতে হবে। বোঝাতে হবে মাসহুদ ওকে আগের মতোই ভালোবাসে, বরং আগের তুলনায় বেশি ভালোবাসবে। তাই এটা নিয়ে অভিযোগ করা বন্ধ করে নিজেকেও এই একই স্রোতে ভাসানোর চেষ্টা করতে হবে। মাসহুদের মনে হল, বাড়ির সবথেকে ছোট বাচ্চাগুলো বেশি অ্যাডভান্টেজ পায়। এই যেমন মাহা পাচ্ছে। আর ডিসঅ্যাডভান্টেজগুলো বড়দের ভাগ্যে খোদাই করা থাকে। না বুঝে একটা ভুল শব্দ অন্যভাবে বলে ফেলায় ঘরের বাইরেই পা দেওয়া যাচ্ছে না।
এই মাহাকে নিয়ে বহুত ভুগতে হবে। প্রচুর ধৈর্যের প্রয়োজন পড়বে। গতকাল কঠিন গলায় কথা বলাটা উচিত হয়নি। একেবারেই উচিত হয়নি বউয়ের সাথে খুনসুটি করার ইচ্ছে পোষণ করা। মেয়েটার বুদ্ধি ঠিক জায়গা বুঝে লোক পায়। আবার ওকেও দোষ দেওয়া যায় না। ছোট থেকেই খোলা মনের মেয়ে মাহা। সবার সাথে নির্দ্বিধায় জোরতাহীন কথা বলে। বিশ্বাস করে। যখন মুখ খোলে সত্যটাই বলে। ভনিতা করে না। এই সব কিছুর সঙ্গে একটু বুঝো থাকলেই মাসহুদ নিশ্চিন্তে থাকতে পারত। মাসহুদ বলল, এই ঘরের চার দেওয়ালের মধ্যে কি হচ্ছে তা যেন ঘরের বাইরে না যায় মাহা। শুধু এটুকু মেনে চলার চেষ্টা কর। ঠিক আছে। একটা প্রশ্ন করি। হুম। এত সহজে সব স্বাভাবিক দেখানোর চেষ্টা করছেন কেন? সব তো স্বাভাবিক নয়। সবটাই স্বাভাবিক। শুধু তুই ভুলভাল চিন্তা করে সবটা অস্বাভাবিক করে তুলছিস। আর স্বাভাবিক নয় কেন? এখন আমাদের সম্পর্ক একদম নরমাল। আমি তোকে মন থেকে মেনে নিয়েছি। এবার তোর পালা। আমার পালা। মাহার প্রশ্নে মাসহুদ মাথা নেড়ে সম্মতি জানাল। মাহা খাওয়া শেষ করে প্লেট গুছিয়ে রাখে। মাসহুদ ততক্ষণে শার্ট পাল্টে নিয়েছে। মাহা বিছানায় বসে পা দোলাচ্ছে। মাসহুদকে পরিপাটি হতে দেখে মাহা গাল ফুলিয়ে প্রশ্ন করে, কোথায় যাচ্ছেন? একজনের সাথে দেখা করতে যাচ্ছি। মার্কেটেও যেতে হবে। কিছু লাগবে তোর? লাগলে বল, নিয়ে আসব। আমার ভালো লাগছে না। সারাদিন বাড়িতে বসে আছি। বিকেলে ঘুরতে নিয়ে যাব। এখন যাব। ওকে। রেডি হয়ে নিচে নাম। আমি অপেক্ষা করছি। খুশিতে মাহার চেহারা উজ্জ্বল হয়ে ওঠে। মাসহুদ মুচকি হেসে নিচে চলে যায়। মাহা একটি নীলরঙা শাড়ি পরল। চুলে খোপা করেছে। সুন্দর সুশ্রী চেহারা। মাসহুদ বাইক নিল না। রিকশা নিয়েছে রিজার্ভ করে। মাহা রিকশায় ঘুরতে পছন্দ করে। রিকশায় পাশাপাশি বসে আছে ওরা। মাসহুদ ফোনে কথা বলছে কারোর সঙ্গে। মাহা পরিবেশ আবহাওয়া পর্যবেক্ষণ করছে। আজ ভ্যাপসা গরম পড়েছে। রাস্তায় জ্যাম নেই। মাহাদের পাশ দিয়ে আরও দুটি রিকশা ক্রস করে গেল। অথচ ওদের রিকশা চলে তো চলে না টাইপের। মাহা খানিকটা বিরক্ত হলে বলল, মামা একটু জোরে চালান। রিকশাচালক পেছনে তাকিয়ে বললেন, জোরে চালানো যাবে না, তোমার স্বামী আস্তে চালাইতে কইছে। তুমি নাকি ভয় পাও জোরে চালালে? মাহা লজ্জা পেল। আর চোখে মাসহুদকে দেখল। সে এখনো ফোনে ব্যস্ত। মাসহুদের তরফ থেকে কোনো শব্দ যাচ্ছে না। সে নির্বাক শ্রোতা। ওপাশ থেকে একা একা কে এত কথা বলছে? কি বলছে? মাহা মন খারাপ করে ফেলে। নিজেকে বড্ড একা লাগছে। পাশে মাসহুদ আছে, তারপরেও মনে হচ্ছে সে একা। মাসহুদ একটা হসপিটালের সামনে রিকশা থামিয়ে রিকশাচালককে চা পানি খাওয়ার টাকা দিয়ে হসপিটালের গেটের কাছে এসে দাঁড়ায়। মাহা তার ছোট ছোট চোখগুলো নিবন্ধ করে রেখেছে মাসহুদের ওপর। মাসহুদ হসপিটালে কেন এসেছে? মাহাকে দাঁড়িয়ে থাকতে দেখে মাসহুদ তাড়া দিয়ে বলল, দ্রুত চল। দেরি হয়ে যাচ্ছে। কার কাছে যাচ্ছেন? নাম বুরাক। আমার এক সিনিয়র ভাই। ওহ। তাহলে আপনি যান। আমি বাইরে ঘুরে দেখি। এখানে কোথায় ঘুরবি? দেখ মাহা, সঙ্গে আসতে বায়না করেছিস, এনেছি। এখন রাস্তাঘাটে উল্টাপাল্টা আবদার করে দেখ, এই রিকশাতেই বাড়ি পাঠিয়ে দিব। গিয়ে কি করব? বসে থাকবি পাশে। আয়। মাহা হু বলে মাসহুদের পিছু পিছু হাঁটছে। বুরাকের কেবিনের সামনে দাঁড়িয়ে মাসহুদ তার ফুফাতো বোন জেনিথের রেফারেন্স দিল। বুরাক ওর কলেজের সিনিয়র হলেও মাসহুদের ধারণা বুরাক ওকে চিনতে পারবে না। তাই জেনিথের নাম নিতে হবে। রিসেন্টলি জেনিথের সঙ্গে বুরাকের বেশ সখ্যতা গড়ে উঠেছে।
কিছুক্ষণ পরে একটা রোগা পাতলা ছেলে এসে দাঁড়ালো সামনে। মাসহুদকে পা থেকে মাথা অবধি দেখে বলল, আপনি মাসহুদ? স্যার আপনাদের ভেতরে যেতে বলেছেন। মাসহুদ উঠে দাঁড়িয়ে বলল, ওকে। এরপর মাহার দিকে তাকিয়ে বলে, বসে আছিস কেন? চল। কেবিনের দরজা খুলে প্রবেশ করে মাসহুদ। বুরাক হেসে বলল, বসো। কি নেবে? ঠান্ডা নাকি গরম? নাথিং স্যার, ইটস ওকে। ইটস নট ওকে। তুমি কি নেবে মেয়ে? মাহাকে প্রশ্ন করে বুরাক। মাহা ভরকে গেল। কি বলবে বুঝে উঠতে পারল না। দ্রুত বলল, না না, কিছু খাবো না, শুধু পানি খাবো। বুরাক হেসে টেলিফোনে জুস পানি দিতে বলে। মাসহুদ চেয়ার টেনে বসে। মাহাও বসল পাশে। বুরাকের ঠিক ডান হাতে টেবিলের ওপর একটা নেমপ্লেট। সেখানে সারফারাজ চৌধুরী বুরাক, নিচে মনোরোগ বিশেষজ্ঞ লেখা। মাসহুদ হঠাৎ সাইকিয়াট্রিস্টের কাছে এসেছে কেন? কি হয়েছে? মাহা চিন্তিত চোখে তাকালো মাসহুদের দিকে। মাসহুদ নিশ্চুপ বসে আছে। এরপর চোখ সরিয়ে বুরাকের ওপর দৃষ্টি ফেলতেই দেখল বুরাক ওর দিকে তাকিয়ে আছে। চোখাচোখি হতেই ভয় আতঙ্কে কেঁপে ওঠে মাহা। চোখের পলক ফেলে সময় নিয়ে শরীর শিউরে উঠল। বুরাক মাহার চেহারায় নজর বুলিয়ে বলল, তোমার বউ তো বেশ রূপবতী মাসহুদ। তোমাকে পছন্দ করল কি দেখে? আজকালকার জেনারেশনের পছন্দের অবস্থা দেখে আমি বেশ অবাক হচ্ছি। মাসহুদ হেসে ফেলল। মাহা অর্থ বুঝতে না পেরে নির্বাক তাকিয়ে রইল। মাসহুদ হাসি থামিয়ে বলে, ওর চোখে সমস্যা, বুদ্ধি কম, তাই আমাকে পছন্দ করেছে। এটাই শুনতে চাচ্ছিলেন তো ভাই? বুরাক কলম প্রেসক্রিপশনের ওপর রেখে বলল, সেটাই। সুন্দরীদের বুদ্ধি কম থাকে। তারপর নতুন বউ, সংসার কেমন লাগছে? আজ কতদিন হলো বিয়ের? মাহার যান্ত্রিক উত্তর, আজ 2 দিন হবে। গতকাল বিয়ে হয়েছে। আর মাসহুদ যথেষ্ট ভালো, সুদর্শন পুরুষ। তাকে পছন্দ না করার কোনো কারণ নেই। মাহার রাগতস্বর শুনে মৃদু হাসে বুরাক। স্বামীকে নিয়ে অত্যধিক সংবেদনশীল মেয়েটা। সামান্য একটা মজাও গভীরভাবে নিয়ে ফেলেছে। বুরাক মাহার কণ্ঠের তেজ লক্ষ্য করে বলল, আচ্ছা, তাহলে একটা প্রশ্নের উত্তর দাও। কে বেশি সুদর্শন, তোমার স্বামী নাকি আমি? মাহা এক মুহূর্তও অপেক্ষা করল না উত্তর দিতে। সঙ্গে সঙ্গেই জবাব দিল, মাসহুদ। আচ্ছা, তারপর কোন ক্লাসে পড়ো? 12। বয়স? 18। নাম? রাদিয়া সামরিন মাহা। মাহা, বেশ সুন্দর নাম। মাসহুদকে কতদিন ধরে চেনো? তোমাদের লাভ ম্যারেজ নিশ্চয়ই? না, অ্যারেঞ্জ ম্যারেজ। আর উনি আমার খালাতো ভাই। আপনি এত প্রশ্ন করছেন কেন আমাকে? জানার জন্য। এবার মাসহুদের সঙ্গে কথা বলি। তো মাসহুদ তুমি? মাহা বিরক্তি নিয়ে বসে থাকে। বুরাক মাসহুদকে নানা প্রশ্ন করে। অহেতুক কথা বাড়াচ্ছে যাকে বলে। অপ্রাসঙ্গিক আলোচনা। মাসহুদের রোগ কিংবা ওদের কথার আগাগোড়া খুঁজে পেল না মাহা। তবে রাগ হচ্ছে, মেজাজ খারাপ হচ্ছে, মাথার ব্যথায় অতিষ্ঠ হয়ে যাচ্ছে। বুরাককে কেন জানি ওর পছন্দ হচ্ছে না। ভালো মানুষ মনে হচ্ছে না। তাকানো ভালো না, কথা বলার ধরন ভালো না। মানুষকে ছোট করে কথা বলার স্বভাব। মাসহুদকে ছোট করে কথা বলেছে। এটা পছন্দ হচ্ছে না মাহার। কথা বলার এক পর্যায়ে দরজায় কেউ নক করে। বুরাক অনুমতি দিল না প্রবেশের। তারপরেও দরজা খুলে একটি মেয়ে প্রবেশ করে। মাহা মেয়েটিকে দেখল। উঁচু পেটটা ধরে ধীরগতিতে আসছে। বুরাক মেয়েটিকে দেখামাত্র চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। মেয়েটি ইশারায় বুরাককে বসতে বলে এগিয়ে এসে মাহার পাশের সিটে বসল।
মাহার মনে হল মেয়েটা বিদেশি। নীল চোখ, অতিরিক্ত শ্বেতত্বক, হাসিটাও চমৎকার। মেয়েটি বলল, সৌহার্দ্য কোথায়? আসবে কখন? বুরাক বলল, বোর্ড মিটিংয়ে আছে হয়তো। ওহ, জেনিত যাদের কথা বলেছিল তারা। বুরাক দ্রুত মাসহুদদের দেখিয়ে বলে, ও মাসহুদ আর ওর স্ত্রী মাহা। আর ও হচ্ছে সম্রাজ্ঞী। মেয়েটি বুরাককে থামিয়ে বলল, আমার পরিচয় আমি দিচ্ছি। প্রিটি গার্ল। আমি শেহনাদ, জেনিথের বন্ধু। নাইস টু মিট ইউ। মাহা হাসার চেষ্টা করে বলল, আপনাকে দেখে আমারও ভালো লাগলো আপু। বুরাক বলল, তাহলে তোমরা বসো, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। শেহনাদ বলল, বাকি পেশেন্টদের কে দেখবে? এখন ঘোরার সময়। রিডিকিউলাস। ইটস সার্জেন্ট ম্যাডাম। ওকে। আসার সময় সৌহার্দ্যকে ডেকে আনবেন। বুরাক থমথমে মুখে মাসহুদের সঙ্গে বেরিয়ে গেল। মাহা প্রসন্নিত। বুরাককে হেনস্থা হতে দেখে ভালো লেগেছে। শেহনাদ সেটা দেখে মুচকি হাসে। পরপরই মুখটা গম্ভীর করে বলে, এসব টাইমসেন্সলেস, ম্যানারলেস ডাক্তারদের জন্যই হসপিটালটা রসাতলে যাবে। অসহ্য। তারপর মাহা, তুমি বলো, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি? আপনি নয়, আপনারা। আমরা দুজনেই ভালো আছি। নিজের পেটটা দেখিয়ে বলল শেহনাদ। হা হা হা। তাই তো। আপনারা তো এখন দুজন। আমার ভুল হয়েছে প্রশ্নে। আপনি জেনিথ আপুর কেমন বন্ধু? ফ্যামিলি ফ্রেন্ড। ওর বাবা আর আমার বাবা বন্ধু, তাই আমরাও বন্ধু। তোমার শাড়িটা বেশ সুন্দর। কে পছন্দ করেছে? খালামণি, মানে আমার শাশুড়ি। ওহো, জেনিত বলেছিল তোমরা খালাতো ভাই বোন। আমার মনে ছিল না। তারপর বলো, মাসহুদকে কেমন লাগে? স্বামী হিসেবে কেমন? ভালো। তোমাকে ভালোবাসে? হুম। যাক, ভালো। শুনেছি তোমরা ছোট থেকেই নিজেদের ভাইবোন হিসেবে দেখেছ। প্রেম না থাকলে মানিয়ে নিতে কষ্ট হবে। মানুষ ভাবে বিয়ে হলেই সব ঠিক হয়ে যায়। হয়তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে এ কথা সত্য। তবে এমনও কিছু ছেলে মেয়ে আছে যাদেরকে সম্পর্কের জটিলতা আষ্টেপৃষ্ঠে ধরে। দীর্ঘসময় একজন মানুষকে নিজের ভাইয়ের মতো দেখে ভেবে বড় হওয়ার পর হুট করে তাকে স্বামী হিসেবে মেনে নেওয়া যায় না। তোমার সঙ্গে এমন হয়নি জেনে ভালো লাগলো। মাহা মলিন চেহারায় তাকায়। মনের ভেতরের গোপনীয় সত্যগুলো যেন কানে ভেসে আসল। মুখে ভালোবাসে বললেও মাহা তো সত্য জানে। ওদের ভেতরের জটিল সম্পর্কও জানে। এখনো কেউ কাউকে মেনে নিতে পারেনি। মাসহুদ মেনে নিয়েছে বললেও মাহা জানে না মাসহুদের বলা কথাটির সত্যতা কতটুকু। শেহনাদ পুনরায় হেসে বলল, তুমি কি এমন চুপচাপই থাকো? হুম। আপনি এখানে কি করছেন? এটা আমাদের হসপিটাল। আমার চেক আপের জন্য এসেছি। আমার বরকে খুঁজে পাচ্ছি না, ফোনে পাচ্ছি না। তাই বুরাক সাহেবের কাছ থেকে খোঁজ নিতে এখানে আসা। আর এসে তোমাদের পেলাম। তাছাড়া আমার একটা বন্ধু দীর্ঘদিন ধরে মানসিক অশান্তিতে ভুগছে, সে ব্যাপারেও বুরাকের সঙ্গে কথা বলার প্রয়োজন ছিল। কি হয়েছে তার? ছোট থাকতে একটা দুর্ঘটনা ঘটেছিল। তারপর থেকে হুটহাট সেন্সলেস হয়ে যায়। পুরুষদের স্পর্শ ভয় পায়। চাপা স্বভাবের। বোকা বোকা কথা বলে। নিজের স্বামীর সঙ্গেও মানিয়ে নিতে পারছে না। নিজেকে সর্বদা বিষণ্ণতার চাদরে ঢেকে রাখে। ওর হাসব্যান্ডের সঙ্গে কথা হলো। সে বলল, ওদের সম্পর্কটা স্বাভাবিক নয়। এ ব্যাপারে কোনো হেল্প করা যায় কিনা? এমন হলে এর সমাধান কি? মাহার কণ্ঠে উত্তেজনা ও আগ্রহ প্রকাশ পেল। শেহনাদ বলল, আমি তো ডাক্তার নই যে সমাধান জানব।
তবে আমার মতে এর একটা খোলামেলা আলোচনার প্রয়োজন, যে আলোচনা দ্বারা সমস্যার মূল উপড়ে ফেলা যায়। বুঝলে মাহা? মেয়েটা জানে তার সমস্যার কথা, কিন্তু বুঝিয়ে বলতে পারে না। নিজেকে ছোট করে দেখে ভাবে সে বাকিদের মতো বুদ্ধিমান নয়, ভীষণ বোকা। তাই সবাইকে ভালোবাসতে চায়, আবেগী ভীষণ, কারোর কষ্ট সহ্য করতে পারে না, নিজেকে পরিবর্তন করতে চায়, কিন্তু সেটাও পারে না। এজন্যই হীনমন্যতায় ভোগে। আমি ব্যাপারটা নিয়ে ভেবেছি, রীতিমতো গবেষণা করেছি। এটা শুধুমাত্র একটা রোগ। পিটিএসডি বা মস্তিষ্কে ক্ষত সৃষ্টি হলে এমন হয়, তবে প্রপার ট্রিটমেন্ট পেলে ঠিক হয়ে যায়। কিন্তু তারা অতিরিক্ত আবেগী হওয়ায়, স্বনির্ভর না হওয়ায় এর সমাধান নিয়ে ভাবার মতো মনোবল পায় না। মনে জমা কথা ও ব্যথা কাছের মানুষের কাছে প্রকাশ করলে কষ্ট কমে। মাহা অন্যমনস্ক হয়ে বলে, কেউ বোকা সাজতেন চায় না, কিন্তু বোকামি করে বারবার, লজ্জায় পড়লে কারোরই সে কথা বলতে ইচ্ছে করে না। শেহনাত মাহার দিকে তাকিয়ে হাসি হাসি চেহারা নিয়ে বলে, লোকে বলে আমার পর্যবেক্ষণ করার ক্ষমতা প্রখর। তাই আমি তোমাকে এই উপদেশ দিব, নিজের কাউন্সিলিং করাও। আমার ধারণা তুমিও কিছু একটা নিয়ে চিন্তিত। তোমার চেহারায় প্রকাশ পাচ্ছে সে চিন্তার ছাপ। আমার চেহারায়। আমার কথাগুলো তুমি বেশ মনোযোগ দিয়ে শুনেছ। আগ্রহ জন্মেছে তোমার মনে। কৌতূহল দমিয়ে রাখতে পারোনি। কিন্তু বাইরের একজনের বিষয়ে তোমার মতো শান্ত স্বভাবের মেয়ের এত কৌতূহল থাকার কথা নয়। তুমি ঘামছ। চেহারা মলিন। তোমার চেহারা দেখে যে কেউ এটা নির্দ্বিধায় বলে দিতে পারবে তুমি এ ব্যাপারে জানার চেষ্টা করছ। হয়তো কিছুটা জানো। সেটা কতটুকু? যদি কাউকে নিজের সমস্যার কথা না বলো, তাহলে সবাই বুঝবে কি করে? আমি অনুভূতি চেপে রাখতে পারি না। সবাই ভুল বোঝে আমাকে। শেহনাত মাহার চোখে চোখ রেখে বলল, আমার চোখ দেখো। এই নীল চোখের কিছু বিশেষত্ব আছে। অনেকের ধারণা আমি চোখ দিয়েই সম্মোহন করতে পারি। ইউনিক না। ঘণ্টাখানেক পর মাহা ও শেহনাত এলো ওয়েটিং রুমে। শেহনাতের রিপোর্টগুলো চলে এসেছে। মাসহুদ মাহার পাশে গিয়ে দাঁড়ায়। মাহা ঘেমে নিয়ে একাকার হওয়া সত্ত্বেও ঠায় দাঁড়িয়ে রইল। সামনে একজন সুদর্শন পুরুষ তার স্ত্রীর যত্ন নিতে গিয়ে উতলা হয়ে পড়ছে। শেহনাতের হাত ধরে ওকে নিয়ে আসছে। মূলত কোলে তুলতে চেয়েছিল, শেহনাত রাজি হয়নি। চোখ রাঙায় বিধায় বেচারা শুধু হাত ধরাতেই শান্ত হল। তবে এটাও বলেছে, হসপিটালের গণ্ডি পেরোলেই সে তার বউকে কোলে নেবে। কেউ আটকাতে পারবে না তাকে। মাহা এই সুদর্শন ভদ্রলোককে চেনে। বউয়ের জন্য প্রিয় পেশা ছেড়ে দিয়েছিল, অথচ তার অভিনয়ের প্রশংসা পুরো দেশে এখনও চর্চা করা হয়। মাত্রাতিরিক্ত বউপাগল এই অভিনেতা। মাহা মাসহুদের দিকে তাকাল। মাসহুদও হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে দেখছে এক পাগল প্রেমিকের প্রণয়। মাহার কাছাকাছি আসতেই শেহনাত বলল, এই বউ পাগল মানুষটা আমার বর। তোমাকে আমি যে সুখের কথা বলেছি, এই তারছেরা মানুষটাই সেই সুখ। আর এই যে ভয়ঙ্কর পাগলামি দেখছ, তার ভাষ্যমতে এটা আমার জন্য হওয়া তার সর্বকালের অসুখ, যাকে প্রেমাসুখ বলে। আশা করছি তোমার জীবনেও শীঘ্রই সুখের প্রেমাসুখ শুরু হবে। নিজেকে সময় দাও। সবটা স্বাভাবিক হয়ে যাবে। যদি ভুল করি, সংশোধনের উপায় খুঁজে না পেলে পুনরায় আমার কাছে এসো। তবে ভুল করার ভয় না পেয়ে চেষ্টা করো। মাসহুদ সরুচোখে তাকায়। দুজনের ফিসফিসানি দেখে বোঝা যাচ্ছে না তারা কি নিয়ে কথা বলছে। শেহনাত চলে যেতেই মাসহুদ প্রশ্ন করে, মেয়েটা কি বলছিল রে মাহা? বলা যাবে না। পার্সোনাল কথা। চলুন বাড়ি যাব। গলা কাঁপে মাহার। কষ্ট হয় মাসহুদকে উত্তর দিতে না পারায়। কিন্তু কিছু করার নেই। সমস্যার সমাধান করতে হলে পরিবর্তনের প্রয়োজন। মাহা হাঁটতে শুরু করলে মাসহুদ বুরাককে বলল,
আজ প্রথম কোনো কথা গোপন করল মাহা। ও কখনো কারোর থেকে কিছু গোপন করত না। হঠাৎ পরিবর্তন। বুঝতে শিখছে। শেখার চেষ্টা করছে। তুমি তো এটাই চেয়েছিলে। মাসহুদ গলার স্বর নামিয়ে বলে, চেয়েছিলাম। কিন্তু হুট করে ওর পরিবর্তন অনুভব করে কেমন জানি লাগছে। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। চিন্তা করো না, ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে। রিকশায় দুজনে পাশাপাশি বসলেও মাঝে দূরত্ব থাকে। মাহা দূরত্ব ঘুচিয়ে মাসহুদের গা ঘেঁষে বসল। মাসহুদ মাহার হাতের ওপর হাত রাখে। মাহা নিশ্চুপ থেকে বলে, আপনার হাত এত ঠান্ডা কেন? কাছে সরে আয়, তোর গায়ে জ্বর। আপনার কাছে গেলে জ্বর কমে যাবে। আপনি ডাক্তার নাকি ঔষধ? কাঁধে মাথা রেখে শান্ত হয়ে বস। যদি ঘুমিয়ে পড়ি? ঘুম আসলে ঘুমা। তখন আমাকে রাস্তা থেকে বাড়িতে কিভাবে নিয়ে যাবেন? পাঁচকোলা করে তুলে নিবেন। ওই নায়কের মতো। মাসহুদ ভ্রু কুঁচকে তাকাল। মাহা মাসহুদের কাছাকাছি আসার চেষ্টা করছে। মাহা মাসহুদের কাঁধে মাথা রাখে। তপ্ত শ্বাস ফেলে। অধিকার নিয়ে বলে, আপনি শুধু আমার সঙ্গেই রিকশায় চড়বেন। আমাকে ভালোবাসবেন। আমি যা চাই তাই করবেন। করবেন তো? মাসহুদ বা হাতে মাহাকে আগলে নিয়ে বলল, করব। তুই যা বলবি তাই হবে। তুমি করে বলবেন, না হলে লোকে ভাববে আমি আপনার বোন হই। তখন অন্য মেয়েরা আপনার পেছনে লেগে যাবে। অনেকে আগের মতো বিয়ের প্রস্তাব দিতে পারে। সকলের জানা উচিত আপনি বিবাহিত। তাই সবাইকে বলে দিবেন আপনি বিবাহিত আর আমি আপনার বউ। ঠিক আছে? বলে দিব। মামা এবার একটু দ্রুত চলুন। রিকশাচালক মাসহুদের কথামতো রিকশার গতি বাড়ালেন। মাসহুদ মাহার মাথায় হাত বুলিয়ে দেয়। শরীরের তাপ বাড়ছে। মাসহুদ বুঝতে পারে মাহা জ্বরের ঘোরে কথা বলছে। পরমুহূর্তেই মাহা মাসহুদের শরীরের সঙ্গে মিশে গেল। দুহাতে জড়িয়ে ধরল মাসহুদকে। চলবে।